ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমা প্রকৃতি মা সারদা দেবী, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনী দাসী, সম্মুখে মা শীতলা ও গ্রামের সমস্ত দেবদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে আগত সকল দর্শকবৃন্দ ও আত্মীয় কুটুম্ব বর্গকে জানাই চাউলখোলা সরকারপাড়া বাৎসরিক শ্রী শ্রী শীতলা মায়ের পূজা ও গোষ্ঠ মেলা উপলক্ষে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন এবং সবার ঐকান্তিক সহযোগিতাকে পাথেয় করে শুরু করতে চলেছি চাউলখোলা মহিলা নাট্য গোষ্ঠী পরিবেশিত সামাজিক নাটক রায়বাড়ির রাধা। রচনা অগ্রদূত, সুরসৃষ্টি ও আবাও সঙ্গীত মলয় কাঁড়ার ও সম্প্রদায়, আলোক সম্পাতে বাবুয়া ইলেকট্রিক, ধ্বনি ও প্রতিধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড, রূপসজ্জায় নমিতা ট্রেসেস, মঞ্চসজ্জায় সানরাইজ ডেকোরেটরস, পরিচালনায় চাউলখোলা শীতলা মাতা ট্রাস্ট ও চাউলখোলা যুবক সংঘ, ভিডিও ফটো এডিটিং এলাকার জনপ্রিয় ইউটিউব চ্যানেল কে স্টুডিও, সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য অশোক পাড়ুই। শুরু হচ্ছে অগ্রদূত রচিত, মলয় কাঁড়ার সুরারোপিত, অশোক পাড়ুই সম্পাদিত নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক নাটক রায়বাড়ির রাধা। রায়বাড়ির রাধা, রায়বাড়ির রাধা। মাহারা এক অভিমানী নারীর দৈনন্দিন জীবনের দিনলিপিকে কেন্দ্র করে জন্ম নিয়েছে আমাদের আজকের নাটকের মূল গল্প, যে গল্পে হতভাগী মেয়েটি
খুব ছোট্ট বয়সে মায়ের মমতার ভালোবাসার বদলে পেয়েছিল শুধু সংসারের হাজারো কাজের গুরু দায়িত্ব। মায়ের স্নেহ শাসনের পরিবর্তে যে পেয়েছিল শুধু বিমাতার আগুনের বাক্যবান। বলি রাজনন্দিনীর মতো সারাদিন পায়ে পা তুলে বসে থাকলে চলবে? হাজার কাজ পড়ে আছে, সেগুলো কি তোর মরা মা এসে করবে রে হারাম জাদি? দিনের শেষে রাত নামলেও সবাই যখন ঘুমের দেশে পাড়ি জমায়, এক চিলতে ছোট্ট মেয়েটা তার মায়ের ছবি বুকে নিয়ে নীরবে জানিয়ে যেত সারাদিনের জমে থাকা অভিমানী নালিশ। টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতে চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতে চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। এমনি করে সময় এগিয়ে চলে তার আপন খেয়ালে। দেখতে দেখতে বড় হয়ে যায় সেদিনের সেই ছোট্ট মাহারা মেয়ে রাধিকা। পারিপার্শ্বিক সমস্ত কিছু না কিছু পরিবর্তন হলেও অপরিবর্তিত থেকে যায় মা মায়ের প্রতি রাতের সেই অভিমানী করুণ কথোপকথনের দৃশ্যপট। রাত জাগা দুটি চোখে, আয় গো আয় গো রে, রাত জাগা দুটি চোখে, আয় রে আয় গো আয় রে, আয় গো আয় রে, রাত জাগা দুটি চোখে, আয় গো আয় গো আয় রে, রাত জাগা দুটি চোখে, আয় গো আয় রে, আয় গো ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না কতটা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দিনা, আমার মাকে যদি দিনা। ঘুমিয়েছিলাম
আসে না। কত চেষ্টা করি ঘুমানোর, তাও কিছুতেই ঘুমাতে পারি না। হেমা, ও হেমা, এ হেমা, কি যে তুই বলিস রে হেমা, এই তো দেখলুম 7টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিস, আবার বলছিস ঘুম হয় না। তুমি শুধু আমাকে ঘুমাতেই দেখো বেশি, তুমি শুধু আমাকে ঘুমাতেই দেখো। আমি ঘুমাইনি গো বেশি, শুধু একটু মটকা মেরে শুয়ে থাকি। অনেকটা মোটেও ভালো নয় মাসিমা, আপনি বরং একটা ডাক্তার দেখান। সারবে না, এই রোগ কিছুতেই সারবে না। কি করে সারবে? মেয়ে দুটো কলা গাছের মতো তরতর করে বেড়ে চলেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওই ওই যে আমার সতীন কাঁটা, গলার কাঁটার মতো গলায় বিঁধে আছে। ওই পাপ যতদিন না বিদায় হচ্ছে, আমি কিছুতেই শান্তিতে ঘুমাতে পারবো না। ভগবান ভগবান করে একটা দোজবার হোক আর তেজবার হোক গলায় ঝুলিয়ে দিতে পারলেই আমি একটু শান্তিতে ঘুমাই। এই দোজবর তো কি হয়েছে শুনি? এই তো তোর দোজবরের সঙ্গে বিয়ে হয়েছে, তা বলে তুই কি বানের জলে ভেসে গেছিস নাকি? জানো পিসি, আমার যখন বিয়ে হয় না, আমি তখন নাবালিক, মানে মাত্র 15 বছর বয়স, আর কর্তার বয়স 45। কথাটা ভুল বললেন মাসিমা, ওটা হবে নাবালিক নয়, ওটা হবে নাবালিকা। ওই হলো আর কি। আমি তো বাবু তোমাদের মতো আর লেখাপড়া শিখিনি, মাত্র 3 ক্লাস পড়েছিলাম গো, 3 ক্লাস। বাবিরা তো ক্ষমতাও ছিল না বড় স্কুলে পড়াবার, কিন্তু তার জন্য কোনো আমার দুঃখ হয়নি। তোমার জামাই কি বলে জানো পিসি? কি বলে রে, বল না। না না, আমার লজ্জা করছে। বল না একটু শুনি। বলে তুমি আমার রাজলক্ষ্মী, তোমাকে বিয়ে করবার পরে আমার ভাগ্যের টাকাটা গড় 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 করে চলতে শুরু করেছে। তাই বলেছে বুঝি? হ্যাঁ গো পিসি, এখনই তো তোমার জামাই আমার কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আচ্ছা, তোমরা কি স্বপ্নেও কোনোদিন ভাবতে পেরেছিলে তোমাদের এই হেমাঙ্গিনী রায় লক্ষ্যবতীর বউ হবে? কথাই বলে না, কাঁচা খুলতে দেরি হয় কিন্তু ভাগ্য ফিরতে একদমই দেরি হয় না। এই তুই আমার কথায় ধর না, আমি কাশীধামে গিয়েছিলাম তীর্থ করতে, আমি হয়ে গেলাম মন্দিরের পূজারি। হাজার হাজার না না লাখো লাখো ভক্ত আমার পা ধুয়ে চরণমৃত্য পান করে। কি আশ্চর্য, আবার ফিরে এলেন কেন এই বাড়িতে? মাটির টানে এসেছি বাপু, মা কালীর আদেশ পেলাম, মা বললেন এখানে তোর কাজ শেষ, এবার তুই দেশে ফিরে যা, তাই চলে এলাম। হারামজাদির জমের বাচ্চা, মরণ নেই তোর মা। কাপের তলে একটা প্লেট পর্যন্ত দিসনি, আর শুধু চা কেন? বাড়িতে বিস্কুট নেই? এটা কি ভিখারির বাড়ি নাকি? লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেবো। হ্যাঁ, চাকরদের এরম ভাবে ব্যবহার করতে নেই। ঝিচাকর নয় গো পিসি, এটা হচ্ছে আমার সতীন কাঁটা। মনেও না, হারামজাদি বিষের ছাড়। জমে নিলেও রেহাই পেতাম। আরে সতীন কাটা মানে? বুড়োটার পেট ধম্পকের মেয়ে গো পিসি, মেয়ে। ও মা, তাই নাকি? তোর বাপ চিঠিতে লিখেছিল দোজবর, কিন্তু একটা মেয়ে আছে তা তো লেখেনি। কি নাম তোমার? আমার নাম শিরাধা রায়। আমাকে চেনো? আগে না, এর আগে দেখিনি কোনোদিন। তাও তো বটে, চিনবে কি করে? তা বাপু, যারা তোমাকে খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে তাদের সংসারে একটু মনোযোগ না দিয়ে কাজকর্ম করলে তারা ভালোবাসবে কেন? এই যে তুমি আমাকে চাটা দিলে, একটা প্লেট করে দিলে কি ভালো হতো না? আগে শিলালীলা চা খেয়ে কাপ প্লেট এটো বাসনের সঙ্গে রেখে গেছে, বাকি সব প্লেট আলমারিতে, বাইরে একটি মাত্রই কাপ পড়েছিল। সে কি কথা, এত বেলা অবধি এখনো এটো বাসন ফেলে রেখেছো? আগে এক হাতে ধোয়া মোছা, উঠোন ঝাড় দেওয়া, চা করে দেওয়া, এত সব কাজ করে তবেই তো বাসন মাজবো। তোর কপালে অনেক দুঃখ আছে শয়তানের বাচ্চা, কাজের কৈফিয়ত দিচ্ছিস তুই। শোনো পিসি, এই 15 বছর বাড়িতে, 15 বছর বয়সে এই বাড়িতে যখন আমি এসেছি, তখন এক হাতে বাটনা বাটা, কুটনো কোটা, রান্না করা সব করেছি, আর এই জমের বাচ্চাটাকে মানুষও করেছি। আলো, তুই আর শাক দিয়ে মাছ ঢাকিসিস। কথায় বলে না, ঢলা নিল ঢলানি, কত ঢং দেখালি। কথায় বলে বড় বউ বড়ালের ঝি, ঘরের কোণে কয় কি না, পটল ভেজে নোলাই দে। মরণ দশা, মুয়ে আগুন মুয়ে আগুন, ঢঙের কথা শুনলে অঙ্গ জ্বলে যায়। ও মা, কে কাকে বলছে রে? কুকুর গো কুকুর, পিসি ঘেউ ঘেউ করছে কুকুর। আমি কোনো চালতামুখীর নাম উচ্চারণ করিনি।
পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলে আমি কিন্তু গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবো। হ্যাঁ, নিজের ঘরে বসে নিজের মেয়েকে দু কথা বলতে পারবো না, তাতে গতর খাগেদের গায়ে জ্বালা ধরে কেন লা? করছে তো পরের ধারে পদ্মানি, তাদের আবার লম্বা লম্বা কথা। মারি খাগড়া মারি ঝাঁটা বড় মানুষের মুখে। আমাকে ওর বলবে না কি রে? শুনতে পাইনি বোধহয়, কাজে বেরিয়ে গেছে। তুই হারাম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মজা দেখছিস? বাচ্চা দুটো স্কুলে যাবে, তারা যদি সময় মতো না খেয়ে যেতে পারে, তোরই একদিন কি আমারই একদিন। কাজে ফাঁকি দিতে পারলে জমের বাচ্চাটা নড়ে বসতে চায় না। আমার কাজের কথা কাউকে মনে করিয়ে দিতে হবে না। মেয়ে দুটোর জন্য আলু সেদ্ধ ভাত করে রেখেছি, আমি এক্ষুনি বাসন মেজে দিচ্ছি, ঘি হালুয়াতে খেয়ে চলে যাবে। এনে মা, কাপটা নিয়ে যা। ওরে মা, আমি একটু ভেতরে যাই রে। আমি আসছি মাসিমা। শিলার তো এখনো এলো না। এইভাবে পড়াশোনায় নেগলেক্ট করলে ওরা এইবারেও পাশ করতে পারবে না। আরে বাপু, কাল ওদের অনুষ্ঠান, তাই ওরা নাচের প্র্যাকটিসে গেছে। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল খাই, তখন বুঝে গেছি আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল খাই, তখন বুঝে গেছি আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 পেরিয়ে গেছি। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী। আমি কলকাতার সেরা রূপসী। আমি কলকাতার সেরা রূপসী। আমি কলকাতার সেরা রূপসী। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু নাচাই কত ছেলে পাগল। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী। আমি কলকাতার সেরা রূপসী। আমি কলকাতার সেরা রূপসী। আমি কলকাতার সেরা রূপসী। এখনো তো পরীক্ষার 2 মাস বাকি। আর একটু বসো না, এক্ষুনি ওরা চলে আসবে। ওই তো ওরা চলে এসেছে। এত দেরি করলে তোমরা? আমি 1 ঘন্টা বসে আছি। আজ আর পড়বো না, ভীষণ টায়ার্ড লাগছে। দেখো শিলা, এইভাবে পড়াশোনায় ফাঁকি দিলে তোমরা। কথা বলবে না রাত্রিদি। ফাঁকি দিলে তোমার কি? মাসে মাসে টাকা তো তুমি পেয়ে যাচ্ছ। আমরা পড়ি আর না পড়ি, তাতে তোমার কি? দেখো নীলা, আরে বাবু, টায়ার্ড লাগছে বলছো তো, নাই বা বললো একটা দিন। একটু নেচে এসেছে, টায়ার্ড লাগতেই পারে। তুমি বড় নাচ চলে যাও, তোমার মাইনেটা ঠিক পৌঁছে যাবে। মাইনের কথা নয় মাসিমা, এই করে গত বছর ওরা পাশ করতে পারেনি। বেশ করেছি, ফেল করেছি, তাতে তোমার কি? তাতে তোমার কি? আমি কাল থেকে আর আসছি না মাসিমা, আপনি অন্য মাস্টার দেখে নেবেন। ভাত ছাড়ালে কাকের অভাব হবে না, তুমি না পড়ালে বয়ে যাবে। যা বলেছিস। হাজার হাজার MA পাস করে রাস্তায় রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। তুই বলে ডাক দিলে চলে আসবে। তোমাদের বাবার অনেক টাকা আছে, নেই শিষ্টতা, নেই কোনো সৌজন্যতা, নেই কোনো কালচার। আচার নেই? কি বলছো তুমি? আমের আচার, লেবুর আচার, আমড়ার আচার, এই করে করে 7-7টা রকম আচার আছে। আর তুমি বলছো কিনা আচার নেই? যদি বলো এক্ষুনি এনে দেখাতে পারি। আপনার সঙ্গে তর্ক করতে চাই না আমি মাসিমা, আপনি অন্য মাস্টার দেখে নেবেন। আমি আর আসছি না। বিদায় হয়েছে, বেঁচে গেছি। ভাগ্যি যে পড়ায় ভগবানই চলে। ভালো করে পড়ালে কেউ ফেল করে নাকি? দুটো মেয়ের জন্য প্রতি মাসে 3000 টাকা করে খরচা করছি।
চল দিদি 10টা বেজে গেছে আমরা আজ টিফিনে চলে আসবো মা ক্লাস প্র্যাকটিস আছে 2টা থেকে হেমা, ও হেমা, তখন যে তোকে চিৎকার করে যা মুখে আসে না তাই বললি। তুই বললি কুকুর ঘেউ ঘেউ করছে। কে রে ওটা? আর বলো না পিসি, হারামজাদি আমার যা হয়, তোমার জামাইয়ের ছোট ভাইয়ের বউ। তখন কর্তাকে পই পই করে বলেছিলাম, জ্ঞাতি সত্তর কাল সব দুধ কলা দিয়ে পুষো না। তখন দরদের নদী করে উঠলে উঠবে, মায়ের পেটের ছোট ভাই উপোস করে মরবে। হ্যাঁ রে, ভুবনের ছোট ভাই কোথায় ছিল? তাহলে গল্পটা বলছি শোনো পিসি। এই বাড়িটা ছিল অবনী দত্ত। অবনী দত্তের কোনো ছেলে ছিল না, একটাই মেয়ে, ওই চালতামুখী রাধার মা। তোমার জামাইকে ওরা ঘর জামাই করে রেখেছিল। ভুবনরা তাহলে ঘর জামাই? হ্যাঁ। বিশেষ সম্পত্তি ভুবনের নামে দিয়ে গেছে তো তার শ্বশুর? না, মেয়ের নামে লিখে দিয়ে গেছে ওই অবনী দত্ত। সে কি রে হেমা, তোরও তাহলে বিশেষ সম্পত্তির অধিকারী নোস? সব তোই পাবে ওই রাধা। কি বলছো পিসি? রাধা পাবে কেন? মায়ের নামে সম্পত্তি মেয়েই পাবে, আইন তাই বলে। ভুবনরা এত বড় ব্যবসায়ী হলে কি হবে, আইন কানুন কিচ্ছুই বোঝে না। ওই মেয়ে রাধাই তোর লিখে নিলে তোর তো পথের ভিখিরি হয়ে যাবি। তাহলে উপায় পিসি? তুমি তো আমাকে ভয় ধরিয়ে দিলে পিসি। তোমার জামাই তো এই আইন কানুনের কথা কিছু বলেনি। আমরা তো জানি বউ মরে গেলে তার সম্পত্তি স্বামীই পাবে। পেতো, যদি ওই সদিন গাড়া না থাকতো। কি করে তোর নিশ্চিন্ত হয়ে বসে আছিস বুঝি না বাপ। ওই চালতা মুখে যদি বিয়ে হয়ে যায়, যদি সম্পত্তি দাবি করে, তখন তোরা পথে বসবি রে। মাসিমা, শিলা আছে? কি দরকার? আগে ওকে বলুন দীপঙ্কর দেখা করতে এসেছে। কাল দুবার ফোন করেছি, লীলা বলল দিদি বাড়ি নেই। শোনো বাবু, আমি শিলার কাছে সবটাই শুনেছি। তুমি নাকি মাস্টারি করো, তোমার বাবা নাকি বড় অফিসার ছিলেন, বর্তমানে অসুস্থ। কিন্তু আমার ইচ্ছে নয় আমার স্কুল মাস্টারের সঙ্গে আমার মেয়ে মেলামেশা করুক। দেখুন মাসিমা, তাও আবার গদের উপরে বিষ। তোমার নাকি বাড়িতে দিদি আছে, তুমি নাকি তার কথা ছাড়া এক পাও চলতে পারো না। মরণ দশা, যে পুরুষ মেয়ে মানুষের কথায় ওঠে আর বসে তাকে আমি পুরুষ বলেই মানি না, সে মেয়ে মানুষেরও অধম। যা বলেছিস হেমা, কথায় বলে পুরুষ সিংহ সাত ধরে আছে। যে সংসারে মেয়ে ছেলে কর্তা, সেই সংসারে কোনো দিনও উন্নতি হবে না। দেখুন শিলা সব জেনেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার দিদি বিবাহিতা, জামাইবাবু দিল্লিতে থাকে, বড় সরকারি অফিসার। বাবা অসুস্থ, ছোট্ট একটা বোন আছে, তাই দিদি থাকেন আমাদের বাড়িতে। না বাবু, স্কুল মাস্টারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। বলি বলি কত টাকা মাইনে পাও তুমি? আমার এক একটা মেয়ের পোশাকের দাম জানো 8,000, 9,000, 10,000। তোমার সাহসের বলিহারি বাপু। রায়বাড়ির মেয়েকে বিয়ে করার পর তোমার হয় কি করে? রায়বাড়ির জামাই হবে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার। যাও যাও, মানে মানে চলে যাও। মান সম্মানের ভয় থাকলে বাড়ি বয়ে এসে বিয়ের প্রস্তাব দিতে পারতে না। তুমি যে কি যে বলো পিসি, স্কুল মাস্টারি করা আর হ্যাট হ্যাট করে গড়ি চালানো একই ব্যাপার। ওদের আবার নাকি মান সম্মান। ওরার মুখো মেয়ে ওই কি করে যে 420-এর পাল্লায় পড়লো ভগবানই জানে। একটা প্রবাদ আছে, সুকুন যতই ঊর্ধ্বগমনে উঠো না, তার দৃষ্টি কিন্তু এই ভাগাড়ের দিকেই থাকে। কি বললে তুমি? আপনাদের অনেক টাকা আছে, নেই কোনো শিষ্টতা সৌজন্যতা। আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিইনি, সে নিজেই বলেছিল। হ্যাঁ আমি বলেছিলাম। তখন কি আমি জানতাম তোমার বউ নয়, তোমার চাই বাবা করার একটা জি? তা যদি তাহলে আমাকে কেন? একটা জি রাখলেই তো সব কাজ মিটে যেত। শিলা তুমি? তোমার বাড়িতে না গেলে আমি বুঝতেই পারতাম না তোমার আসল মতলবের কথা। তোমার দিদি বললে বাবার জন্য এত কম বয়সে আমি ভাইয়ের বিয়ে দিতে চাইছি। তার বাবার এসে ভার নাও ভাই, আমিও তাহলে নিজের বাড়িতে ফিরে যেতে পারি। তুমি তো একটা বড় ভালোবাসার অভিনয় পেতে আমার লাইফটা হেল করে দিতে চেয়েছিলে। আমার আর কিছু বলার নেই শিলা, তবে তোমার কথাই ঠিক নয়। মধ্যবিত্ত সংসারে বউ এসে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে। চুপ কর পড়ার মুখো বজ্জাত। মাসিমা, আমার মেয়ে 12 ক্লাসে পড়ছে, আমার মেয়ে তোর বাবার সেবা করতে? এই মেয়ে বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খায় না, আর সে যাবে তোর বাড়িতে দাসী বৃত্তি করতে?
নিশ্চয়, তোর যখন টাকা অভাব নেই কেন উড়ুর মুখর খপ্পরে পড়বে? এই মেয়েটা ওদের মেয়েটাকে ভুজুং ভাজুং দিয়ে ওর মতলবটা তুমি বুঝতে পারছো না পিসি? শুনেছে রায়বাড়ির অনেক লক্ষ লক্ষ টাকা আছে, তাই ভেবেছে যদি পট্টি দিয়ে বিয়েটা হয়ে যায় মোটা যৌতুক তো পাবেই, সঙ্গে রায়বাড়ির লক্ষ লক্ষ টাকাও পাবে। চলে এসো পিসি। বলো শিলা, তাড়াতাড়ি ওই জমের বাচ্চাটাকে বিদায় কর। শিলা, ঈশ্বর আমাকে রক্ষা করেছে। তোমার সঙ্গে বিয়ে হলে আমার লাইফটাই ব্যর্থ হয়ে যেত। তাই বুঝি? তোমার কথা শুনে আমার সেই বহু প্রচলিত বাক্যটির কথা মনে পড়ে গেল। শিয়াল বলে আঙুর ফল টক। শিলা, ইতরের মতো চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি। শোনো, তুমি যেমন আমাকে ফাঁসাতে চেয়েছিলে, আমিও তেমন তোমাকে অভিনয় করেছিলাম। টিট ফর ট্যাট, বুঝেছো হাদারা? রায়বাড়ির মেয়ে তোমাকে স্বামীর অধিকার নয়, এই পদসেবার অধিকার দিতে পারে। আমি চলে যাচ্ছি শিলা। তো যাবার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাইছিলাম, আর যে টাকা পয়সার অহংকারে তুমি যাকে তোমার পদসেবার অধিকার দিচ্ছ তারই পায়ে ধরে তোমাকে একদিন কাঁদতে হবে শিলা, একদিন কাঁদতে হবে। জেনে শুনে বেশ করেছি পার, আমি জেনে শুনে বেশ করেছি পার, প্রাণীরও আশা ছেড়ে শুনেছি প্রাণ, জেনে শুনে বেশ করেছি পার, আমি জেনে শুনে বেশ করেছি পার, প্রাণেরও আশা ছেড়ে ছুটেছি প্রাণ, জেনে শুনে বেশ করেছি পার, আমি জেনে শুনে বেশ করেছি পার। প্রায়ই আপনার সঙ্গে দেখা হয় ভাই, আলাপ করার সুযোগ হয় না। কোথায় যান প্রতিদিন? পুলিশ স্টলে আলু বেচার কাজ করি। ও মা, আপনি তো বিবাহিতা, স্বামী কাজকর্ম করে না? একা রোজগারে সংসার চলে না ভাই, তাই আমিও কিছু রোজগারের চেষ্টা করছি। ছেলে মেয়ে নেই আপনার? একটাই মেয়ে, এই আপনার মেয়ের মতোই বয়স হবে। আপনি ভুল করছেন, এটা আমার মেয়ে নয়, এটা আমার বোন। তাই আমি ভাবলাম আপনার মেয়ে, তা আপনার ছেলে মেয়ে? একটাই ছেলে, নরেন্দ্রপুর আশ্রমে পড়ে, ওখানেই থাকে। স্বামী দিল্লিতে থাকেন, আমি বাবার সংসারে পাহারা দিই। মানেই বুঝি? এই বোনটার জন্মের পরেই মা মারা যায়, বাবা পক্ষাঘাতের রোগী। একটা ছোট ভাই আছে, স্কুলে চাকরি করে, তাই বাবার দেখাশোনা আর এই বোনটাকে মানুষ করার দায় আমার। আপনার স্বামী কিছু মনে করেন না? স্বামী তো ভোলানাথ, বলে আগের জন্মে তোমার বাবার কাছে বোধহয় ঋণী ছিলাম, তাই এই জন্মে ঋণ শোধ করছি। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নামটা বাজে। বাজে মানে? সুভাষিনী। ও মা, কিন্তু দারুণ সুন্দর নাম, আপনি বাজে বলছেন কেন? আমি বলি না, পাড়ার লোকে বলে। আমার চোপা শুনলে নাকি ঘরের কাকচিল পর্যন্ত বসে না। জমের বাচ্চা বড় যা বলে, চালতা মুখের মুখে বিষ। আচ্ছা আপনিই বলুন, অভাব অনটনে মানুষের মাথা গরম হয়ে যায় না? আপনার স্বামী? বড় লোকের অপদার্থ ভাই। জমের বাচ্চা বড় ভাইয়ের বাড়িতে 10 বছরের মজুরের মতো খেটেছে। মুয়ে আগুন, ওরকম বড় লোক দাদার মরণ দশা। আমি একটা কথা বলবো? কি কথা বলবে? তোমার নাম সুভাষিনী না, নাম হওয়া উচিত ছিল কুভাষিনী। ভালো কথা বলে, খাঁটি কথা বলেছো, আমার মনের কথা বলেছো। আমার নাম কুবাসিনী হলে বেশ মানাতো। না না, ওর কথাই আপনি কিছু মনে করবেন না। ওমা, মনে করব কি? আমার স্বামীও তো আমায় বলে, তবে আমার চোপার ভাইয়ের সামনে বলে না, আড়ালে বলে। আপনি আমার একটা কাজ করে দেবেন সুভাদি? আপনি নয়, তুমি বলুন। বেশ, তাই হবে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি আমার বন্ধু। আমার নাম সুজাতা, তুমিও আমার সঙ্গে তুমি বলে কথা বলো কি কাজ? একটা কাজের লোক জোগাড় করে দেবে। আপনজনের মতন থাকবে, খাওয়া পড়া পাবে, মাইনে দেব। আমার বাবা বড় নিঃসঙ্গ, বড় একা, পক্ষাঘাতের রোগী, তাকে নিয়ে একটু হাঁটাবে আর বোনটাকে স্কুলে পৌঁছে দেবে আর নিয়ে আসবে। এক
চালতামুখী আছে, তবে তবে ঘরে সদমা, বিরাট বড় লোক, বাপটা খোঁজ নেয় না মেয়েটা কেমন আছে। 3টে লেটার পেয়ে স্কুল ফাইনাল পাস করেছে, আর সদমা তাকে হাড়ি সালে ঢুকিয়ে দিয়েছে। বড়লোকের মেয়ে বলছো, সে কি এসব কাজ করবে সুবাদি? লাঠি ঝাঁটা খাওয়াচ্ছে, দাসী বৃত্তি করা অনেক ভালো। রাতের কাজ সব সেরে এসেছি, কাল সকালে আমি আসবো না, কাজ আছে বাড়িতে। কলেজে বলবে না বলে ছুটি করেছো। কাল আসবে না কেন? হ্যাঁ, কাল আমাকে পাত্রের বাপ দেখতে আসবে। তাই? কি করে তো? কি করে তোমার ভাবি বর? গাড়ি চালাই, আমাকে তো দারুণ পছন্দ। আমার বাবাকে বলেছে ইয়ে করে বিয়ে হচ্ছে বলে পাওনা ঘন্টা ছাড়ছি না। শুনে এত রাগ ধরেছিল আমার। ইয়ে করে বিয়ে মানে? ভালোবাসা করে বোধহয়, তাই না তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন দিদি। কি ভালোবাসে আপনাকে বলে বোঝাতে পারবো না। 800 টাকা করে ইলিশ 2 দিন এনে খাইছে, রোজ মিষ্টি নিয়ে আসে আমার জন্য। কি ভালোবাসে, বলে তোমার জন্য আমি পেলান্টাও দিয়ে দিতে পারি। আতর আমাকে আমার মাথায় তুলে রাখতে বলেছে। আর তাই বুঝি ওসব মিষ্টি মিষ্টি কথা বলতে হয়? হ্যাঁ, বিয়ে 2-4 মাস আদব সোহাগ ভালোবাসা সবই পাবি, কিন্তু কখন যে তুই স্বামীর পায়ের তলায় পিষে যাচ্ছিস বুঝতেই পারবি না। তুমি কিন্তু ওর মনটা খারাপ করে দিচ্ছ সুবাদি। চোপা, বুঝলে ভাই, এই চোপা, পোড়া চোপার জন্যেই আমায় সবাই চালতামুখী বলে। তুমি কিছু মনে করো না আতর, তোমার বর নিশ্চয়ই ভালো হবে। আমারও তাই মনে হয় দিদি, ভাগ্যে যা আছে তাই হবে। দিদি বাড়িতে কাজটা ছেড়ে দিচ্ছি না, যদি সেরকম দেখি আবার চলে আসবো। ওমা, তুই কোথায় গিয়েছিলি রাধি? তেল তুলতে। রেশনের তেল তুলতেই সন্ধেবেলা বেরিয়েছিলিস? বাড়িতে কেউ নেই আর? এই কমাস ধরে আমি তো রেশনের তেল তুলি। ওরে চালতামুখী জমের বাচ্চা, মরণ নেই তোর? বাপটাকে বলতে পারিস না একটা কাজের লোক রাখতে? পথের মানুষকে তুমি গাল দিচ্ছ কেন গা? ওমা, ছুরি বলে কি? ও আমার পথের মানুষ হতে যাবে কোন দুঃখে? ও আমার ভাসুরের মেয়ে। রাধি, চাকরি করবি? কি চাকরি কাকিমা? লক্ষ্যপতি ভুবন রায়ের বাড়িতে। এই রে, আমি যে ভাসুরের নামটা মুখে নিলাম, নরকেও আমার ঠাঁই হবে না। ও সুজাতাদি, কি হবে গো আমার? একদোলা গোবর খেয়ে নিলে পাপ কেটে যাবে তো? হে রাম, তুমি গোবর খাবে? থু থু। আহ রিনি, তোকে পথে দাঁড় করিয়েই ভুল করেছি। কেন তুই বড়দের কথায় মাথা গলাস? সুবাদি, সন্ধে হয়ে এলো, আমি চলি। বাবা হয়তো পথ চেয়ে বসে আছে। আর হ্যাঁ, যদি পাও আমাকে অবশ্যই জানাবে। চল রিনি, আদর, কাল কাজে আসবি কিন্তু। তোমার কথাগুলো শুনে আমার মাথা ঘুরছে দিদি। দূর পাগলি, আমি তো ঠাট্টা করছি। তোর বর আর 5টা পুরুষের মতন হবে না। সেই আশীর্বাদই করো দিদি। আমার মনে হয় আমার যার সঙ্গে বিয়ে হবে সে এমনিতে খুব ভালো, কিন্তু মাঝে মাঝে নেশা করে, সেটাই আমার খুব খারাপ লাগে। মদ খায়? হ্যাঁ, মদ খায়। আমাকে সে শপথ করেছে বিয়ের পরে ছেড়ে দেবে। আর দেখে নিসা, তোর বিয়ের পর যদি ছাই পাশ গেলি আমার মাথায় বাস পড়বে। বলেছে যখন নিশ্চয়ই ছেড়ে দেবে। আসি দিদি, আমি তো আর রাজরানী হবার স্বপ্ন দেখছি না। 2 মুঠো ভাত, পরনে 2খানা কাপড় আর একটু আদর সোহাগ ভালোবাসা, সেটা নিশ্চয়ই পাবো। এই পুরো দেশে কেন যে মেগুলো জন্মায়? এই মেয়েটা কি করে কাকিমা? তোর মতো এই ঝিয়ের কাজ করে, তবে তুই মাইনে পাস না। ও 5টা বাড়ি ঘুরে মাসে 500 টাকা করে রোজগার করে। হ্যাঁ, ভালো কথা। 2 দিন আগে তোর বিয়ের কথা বলেছিলাম। তুমি বাবাকে বলেছিলে? হ্যাঁ রে, আমার কথা শুনে তোর বাবা বলল তোর জন্য একটা পাত্র ঠিক করেছে, শিগগিরই তোকে বিয়ে দেবে। আমি নামটা জানতে চাইলাম, পাত্রটা কে, কি করে বললে এখন কিছু বলা যাবে না, সময় এলে জানতে পারবে। জানো কাকিমা, কাঁদতে কাঁদতে চোখের জল আমার নিঃশেষ হয়ে যায়। রাতের বিছানায় স্পেস হয়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তা বিধাতাকে প্রশ্ন করি, ওগো সৃষ্টিকর্তা বিধাতা, এই পৃথিবীতে কেন আমাকে মেয়ে করে পাঠালে? কেন কেন কেন? কাঁদিস না মা, কাঁদিস না। তোর এই দুঃখ কষ্ট চিরদিন থাকবে না। একদিন তুই সুখের আলো দেখতে পাবি। কবে কবে আসবে সেই শুভদিন? কবে আমার জীবন আকাশে উদয় হবে সেই সুখের সূর্য? আসলে দাপরের রাধার মতন আমি
শ্রীকৃষ্ণ রাধা হয়ে ভুলে গেলেন রাধাকে। রাধা, পাশাপাশি দুটি ফুল ফুটে যে বাগিচায়, একজন ঠাই পায় দেব তার দুটি পায়, সমাধির বেদে তার ছড়ে যায় একজন, সব ভুলতে বানায় পড়ে না তো যেতে হয়, সব লাল পাথরে তো চুরি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি দুটি ফুল ফুটে যে বাগিচায়, একজন ঠাই পায় দেব তার দুটি পায়, পাশাপাশি দুটি ফুল ফুটে যে বাগিচায়, একজন ঠাই পায় দেব তার দুটি পায়। রাধা, তোমার আজ বিয়ে, তুমি এখনো পথে দাঁড়িয়ে? আমার বিয়ে? কি বলছো রাত্রিদি? কার সাথে বিয়ে হচ্ছে কি জানো কিছু? না কাকিমা, ওদের বাড়ি থেকে আমাকে কেউ কিছু বলেনি। আমি গিয়েছিলাম টিউশনির বাকি টাকাটা আনতে। আপনার পাশের বাড়ির একটা বউ বললে বিয়ে না দেখে চলে যাচ্ছ দিদিমণি। আমি বললাম কার বিয়ে? বললে রাধার আজ বিয়ে। রাধাকে কিছু জানো না? আর তারপর জানতে পারলাম যে হাবা বলে ছেলেটা দোকানে কাজ করে, সেই ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। জমির বাচ্চারা চক্রান্ত করে তোর জীবনটাকে বরবাদ করে দিতে চাইছে রাধা। তুই এই পথে পালিয়ে যা, নয় আমার সাথে থানায় চল। ওদের গোষ্ঠী শুদ্ধ যদি থানায় না টানিয়েছি, আমার নাম সুভাষিনী রায় নয়। না কাকিমা, আমার মুখের কথা শুনে আপনি উত্তেজিত হবেন কেন? পাড়ার 5 জনকে ডাকবেন, যদি দেখেন হাবার সঙ্গে বিয়ে দিচ্ছে, আপনি পাড়ার 5 জনকে ডাকবেন। দেখো, না কাকিমা, পাড়ার কোনো লোকই আমার পক্ষে কথা বলবে না, কারণ বাবা অনেক টাকা করে চাঁদা দেয়, কাজেই ছেলেরা অপমান করবে না। আমার মান সম্মান আমাকেই রক্ষা করতে হবে। কি করে রক্ষা করবি? ওরা যদি চক্রান্ত করে তোকে বিয়ে দিয়ে দেয়? এক শিশি আর্সেনিক আমি যত্ন করে তুলে রেখেছি। খবরদার, খবরদার শয়তানি, মরবার নাম তুই মুখে আনবি না। তোকে আমি নিজের মেয়ের মতো স্নেহ করি, ভালোবাসি, আর তোর জন্য ওদের সাথে ঝগড়া করি, আর তুই কি না বিষকে মরবি রাধা? তুই এমন কথা বলতে পারলি সর্বনাশী? কাকিমা, কাকিমা তুমি আমার জন্য কাঁদছো? আমি তো জানতাম এই পৃথিবীতে আমি একা, আমি মরে গেলে কেউ ফেলবে না চোখের জল। ওরে, তোর ওই দিবুকি মারা থাক, এই যশোদা মা তো আছে, দেখি ওই কংসের দল কিভাবে তোর বিয়ে দেয়। আয়, চলে আয় আমার সঙ্গে। কাকিমা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, মধুর ভালোবাসা মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। শয়তানিকে আমি আজ বড়ি দিয়ে কুচি কুচি করে কাটবো। বেলা 3টের সময় তেল তুলতে পাঠালাম, কোথায় আটা জমিয়েছে ভগবানই জানে। আসুক আজ বাড়িতে, মারের ছোট দিয়ে হার মাস না আলাদা করে দিয়েছি। আমার নাম হেমাঙ্গিনী রায় নয়। ও হেমা, মশাই লক্ষ্মী পুজো করতে এসেছে। উনি বললেন চৈত্র মাসে নাকি মেয়ের বিয়ে হয় না রে, পাজিদরা কি নেই রে? পাজি জাহান নামে যা, শাস্ত্রে আছে অলক্ষী মেয়েদের যেদিন খুশি বিয়ে হতে পারে। এটা তো আর সুখের বিয়ে নয়, পাপ বিদায়, পাপ বিদায়। তাই এসেছে হারাল জাতি। না রে মা, পালিয়ে টাইলে যায়নি তো। কোথায় পালাবে শয়তানের বাচ্চা? চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে আনবো না? কোনো মানে হয়? যে লোকটা বিয়ে দেবে তার
রে মিটার মানে? ওসব ইঞ্জিনি কথা গো পিসি, তুমিও সব বুঝবে না। বাড়িতে এসেছে 3 গুণ টাকা দিতে হবে। কি কাণ্ড মা, যে লোকটা নাকি বিয়ে দেবে তার নাম নাকি মিতি। হ্যাঁ রে, মিতি তো কায়েত, বামুন তো নয়। আরে খেলে কচু পোড়া, কাগজের বিয়েতে আবার বামন লাগে নাকি? এত ঝামেলা তোকে করতেই হতো না। যদি এক পোড়া শেখো বি ভাতের সঙ্গে মাখিয়ে খাইয়ে দিতে পারতিস না, ও বাপ বলা ভূষিত পেত না। সম্পত্তির ভাগ চেয়েছিল বলে তোর বাপ তোর কাকাকে বিষ খাইয়ে মেরেছিল। কি জ্বালা! কিচ্ছু জ্বালা নেই মা, 20 লাখ টাকা সম্পত্তি পাবি, 10,000 টাকার পুলিশ কেস হলে মিটিস কি আছে তাতে? বাবা তো দিয়েছিল, ঘুষ দিয়ে তো বেঁচে গেল আর ফাঁসির হাত থেকে। মা, রাধা এসেছে। এসেছে? জয় বাবা তারকনাথ, জয় বাবা বিশ্বনাথ, তোমাকে আমি জোড়া পাঠা দিয়ে মানত করলাম। বলে যা, বাপ বিষ্ণু পাটা খায় নাকি? ভুল হয়ে গেছে পিসি, অপরাধ নিও না বাবা। আসলে মা কালীকে তো জোড়া পাঠা দিয়ে মানত করি, তাই ভালো। যাকে 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 হারানজাদিকে সাজুগুজু করিয়ে দে। এই বিয়ে আমি করব না। কি বললি তুই? আমার মায়ের লক্ষ লক্ষ টাকা সম্পত্তি, অথচ তোমরা একটা জানোয়ারের সঙ্গে বিয়ে দিচ্ছ। আমি বাড়ি থেকে রেশন তুলতে বেরোলাম, তখনও জানি না আমার বিয়ে। আমি যদি বাবার এতই বোঝা হয়ে থাকি, বিয়ে না দিয়ে বিষ খাইয়ে মেরে ফেললেই পারতে। তুই সাজুগুজু করবি কি না? না। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস দাদা। তোর ছোটবেলা থেকেই অনেক জিদ, আর এই জিদ কি করে ভাঙতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। জিজ্ঞাসা করো না মা, ওর অন্য কোথাও মন বাধা পড়েছে কিনা, নইলে আপত্তি করবে না। হাবা তো আর দেখতে শুনতে খারাপ নয়। রাজি যখন হচ্ছে না, ওর নিশ্চয়ই অন্য কোথাও লাইন টাইন আছে। আমি তোদের মতন নই। কি বললি? তোর দিদি শিলা অনেকদিন একটা দাড়িওয়ালা ছেলের সঙ্গে ঘুরছে, আবার তাকে ছেড়ে দিয়ে পাপিয়ে দাদার সঙ্গে। কি বললি? আর আবার বল কথাটা। জুতি তোর মুখ যদি না ভেঙে দিয়েছি, আমার নাম শিলা রায়। বল শয়তানি, কি অসুবিধা দেখেছিস আমার? থাক মা, আজ আর এই শুভ দিনে মারধর করিস না। হ্যাঁ ভাই, মুখে বল, তোরা গায়ে হাত তুলিস না। তোরা তো আর ওর মতো ভিখারি মায়ের গর্ভে জন্মাসনি। লীলা, তোকে বললাম না আমার টেরাঙ্ক খুলে বেনারসিটা বের কর। কানেই যাচ্ছে না বল কথাটা। মা, তোমার 26 বছরের বেনারসি এখন তেনারসি হয়ে গেছে। ওকে একটা গামছা পরিয়ে বিয়ে দিয়ে দাও। আরে বাবা, হোক না পুরনো, তাও তো বেনারসি। তাহলে শিলা, তোর সেই জমের বাচ্চা বন্ধুটা তো এখনো দলিল নিয়ে এলো না। আমি যেদিকে না থাকাবো সেদিকটাই অন্ধকার। আমি মরলে বুঝবি কি বস্তু হারালাম। দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা বুঝলি না। মাসিমা, আসবো? থানা থেকে বড়বাবু 4 জন পুলিশ নিয়ে এসেছেন। মেসমশাই বলেছেন তাদের মিষ্টি দিতে। বলে যা, পুলিশ কেন? আমি আনিয়েছি বেশি। যদি কোনো গোলমাল হয়, পাড়ার ছোড়াদের তো আর বিশ্বাস নেই। হুট যদি বাঁধিয়ে দিলে কে সামলাবে তখন? আমার চারিদিকে তো 70 কপি, 70। এ নিন মাসিমা। পড়ে দেখ তো মাসিলা, তো দাদার নামে দানপত্র করেছে কিনা। দাদার একার নামে কেন? আমরা কি বানের জলে ভেসে এসেছি? দাদা যদি আমাদের ভাগ না দেয় তখন কি হবে? দিদি তো ঠিক কথাই বলেছে। দাদা ছেলে বলে সবকিছুতে অগ্রাধিকার, আর আমরা বুঝি ছাই ফেলতে ভাঙা খুলো, তাই না? এ দলিল চলবে না। আমাদের 3 ভাই বোনের নামে আবার নতুন দলিল লেখাতে হবে। বোনের নামে লেখাতে পারতিস তো মা। তুমি আইন কানুনের কিচ্ছু বোঝো না পিসি। তোমার জামাই নামে লেখালেও ওই জমের বাচ্চাটা শয়তানির বাচ্চাটা দলিলের ভাগ পেত। তাহলে তোর নামে? তাতেও অসুবিধা আছে। সৎমায়ের নামে কেন রাধা সম্পত্তি লিখে দেবে? তাতে আলাদাতে প্রমাণযোগ্য হবে না। ওসব নিয়ে ঝামেলা করতে হবে না। ওই দলিলে রাধা সই করে দিই, 1 বছর পর সান্টু আমার নামে সাপ কবলা লিখে দেবে। তোমার ছেলেকে আমি বিশ্বাস করি না। তখন যদি বলে কেন দেব সম্পত্তি, তখন কি হবে? ওরে শয়তানি জমের বাচ্চা, তোর মায়ের পেটে দাদাকে তুই বিশ্বাস করতে পারছিস না? না, পাচ্ছি না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। তোমাকে তো নয়, তুমি তোমার নিজের ছেলের ভবিষ্যৎ দেখছো। আমাদের কথা ভাবতে তোমার বয়ে গেছে। কারেন্ট চলে গেল, এখন কি হবে? মুখে আগুন কারেন্টের। বই বই করে বলেছিলাম একটা জেনারেটর ভাড়া কর, তখন লোডশেডিং হয়, বলা যায় না তো। না, বললো আজ লোডশেডিং হবে না। মরণ দশা। বকবক না করে একটা আলো জ্বালাও না। যাচ্ছি বাবু, যাচ্ছি। তুই দাদাকে ধরে রাখিস, হারামজাদি যেন পালিয়ে না যায় অন্ধকারে। মুখ করে হারামজাদা সন্ধ্যা থেকে
আমার মেয়ের সঙ্গে তোরা একটা গাধার বিয়ে দিবি, সম্পত্তি লিখিয়ে নিবি, আজ তোদের আমি সব কটাকে খাবো। আয় মা, আয়। কে জেগে আছো, আসছে সে আসছে, আসছে সে আসছে, শুনেছ কি তার পায়ের আওয়াজ? আসছে সে আসছে, আসছে সে আসছে, আমি তোর সংসার টানবো বলতে পারিস? তোর জামাইবাবু চিঠিতে লিখেছে এই জন্মটা বোধহয় আমাকে সঙ্গীবিহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। আমি তো বলেছি তুই চলে যা দিদি, জামাই বাবুর কষ্ট হচ্ছে। তারপর কি তারপর? বাবাকে বাবাকে দেখবে কে? রিনিকে স্কুলে পৌঁছে দেবে কে? তুই তো একটা জল গড়িয়েও খাস না। রান্না বান্না করতে পারবি? কি আশ্চর্য, গায়ে পড়লে সবকিছুই করতে হয়। কাল থেকে তুই রান্না করবি, ঠিক আছে? আমি দেখে যেতে চাই তুই একাই সব সামলাতে পারছিস। ভোরবেলা চা না খেয়ে বিছানা ছাড়ে না, সে আবার বাবার সেবা করবে, বোনকে স্কুলে দিয়ে আসবে, রান্না করে খাবে। কি মুশকিল, একটা কাজের লোক ঠিক করে নেব। কাজের লোক দিয়ে সব কাজ হয় না, তার থেকে বিয়ে কর। বারবার তো সেই একই কথা, বিয়ে কর আর বিয়ে কর। এই বয়সে বিয়ে করলে আমার লাইফটাই ব্যর্থ হয়ে যাবে। তাছাড়া এই যুগের মেয়েরা আত্মকেন্দ্রিক, তারা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। সেরকম পাত্রী খুঁজতে হবে, শহরে না পাই শহর কলিতে খুঁজতে হবে, প্রয়োজনে গ্রামের মেয়ে নিয়ে আসবো। তারা নিশ্চয়ই শহরের মেয়েদের মতন আত্মকেন্দ্রিক হবে না। তাই বুঝি? গ্রাম সম্বন্ধে তোর কোনো ধারণা নেই দিদি। প্রাক স্বাধীনতায় সেই গ্রাম আজ গ্রাম নেই, সব পরিবর্তন হয়ে গেছে। আর শহরে যে ফ্যাশন শুরু হয়েছে, কাল গ্রামে সেই মানসিকতা দেখতে পাবি। মিডিয়ার দৌলতে গ্রাম শহর একাকার। সুজাতা দি, ও মা সুভাদি, তুমি হঠাৎ এত রাত্রে? কি ব্যাপার বলো তো? কাজের লোক খুঁজছিলে না? এই নাও তোমার কাজের লোক। এত রাত্রে কেন? কাল সকালে এলেও তো পারতে। বসবার যে উপায় ছিল না সুজাতা দি, জোর করে ওর মা ওকে বিয়ে দিতে চেয়েছিল। সে কি চৈত্র মাসে বিয়ে? এই বুঝি ভাই? হ্যাঁ, আমার থেকে 2 বছরের ছোট, স্কুলে চাকরি করে। ও মা দাঁড়িয়ে রইলে কেন? বসো। বসবার জো নেই সুজাতা দি, কর্তা বাইরে দাঁড়িয়ে আছে, এক্ষুনি চলে যেতে হবে, নলে জমের বাচ্চারা আমাকেই সন্দেহ করবে। দেখুন, দিদির সঙ্গে আপনি বলছো কেন? শোনো ভাই, একটা খাঁটি সোনা তোমাদের বাড়ি রেখে গেলাম, দেখো অযত্ন না হয়। কাকিমা, ভয় নেই মা, যেখানে তোকে রেখে গেলাম অযত্নে হবি না। কাকিমা তুমি? ব্যবহারী মানুষের পরিচয়। তোকে এরা কখনো কাজের লোক মনে করবে না, তুই মনে করবি এটা তোর নিজের বাড়ি। ওর মাইনে টাইনে কি দিতে হবে? সেটা জানবার আমার নয়, ওর সঙ্গে কথা বলো, সেটা ও বলবে। তবে তুমি ওর উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারো। তোমার বিশ্বাসের অপমৃত্যু ও ঘটাবে না, এই বিশ্বাস আমার আছে। যাই রে রাধা, ওদিকে আবার কি কাণ্ড হয়েছে কে জানে। সুজাতা দি, আসি, চলি রে ভাই। তোমার নাম তো রাধা? আগে হ্যাঁ। বাবা মা আছেন তোমার? মা নেই, বাবা আছে। বাবা কি করেন? ব্যবসা আছে বাবার। খেয়েছো তুমি? না মানে আমাদেরও খাওয়া হয়নি। চলো খেতে খেতে তোমার সব কথা শুনবো। আয় দীপু, রাত অনেক হলো।
পিসি, ভূত না হলে আমার সতীনের নাম জানলো কি করে? মনে পড়লে এলো গা শিউরে ওঠে। কিন্তু শহরে তো ভূত নেই বলে শুনেছি, গ্রামে নাকি আছে, কিন্তু শহরে। ছাড়ো সেসব কথা, আমি ভাবছি হাবার কথা। বর্ষে যে বেশ জুত করে বসে আছে, কিন্তু যখন শুনলো ভূত এসে রাধাকে নিয়ে গেছে, সে কি কান্না বলে হাই ভগবান, এ আমার কি হলো? হাই রাধা, হাই রাধা। আহা বেচারা সারাদিন উপোস করেছিল। উপোস করবে কেন? কাগজের বিয়েতে আবার কেউ উপোস করে নাকি? মরণ দশা। হেলা হেমা, বেলা 9টা তো বাজলো, এক কাপ চাও তো পেলুম নি রে। তাই তো, চায়ের কথা তো মনেই ছিল না। তা যা তো ছিলাম, এক কেটলি চা করে নিয়ে আয় তো। ওসব আমার দ্বারা হবে না, ওই লীলাকে বলো। বলো যা, অত বড় ধিঙ্গি মেয়ে, এক কেটলি চা করে খাওয়াতে পারছিস না? বিয়ে হলে কি করবি? তখন তো শাশুড়ি। সে তখন দেখা যাবে। দুপুরে রান্না খাইবে কে করবে? এতদিন রাধা ছিল। শিলা, যা কলতলায় এখনো একটু বাসনগুলো পড়ে আছে, সেগুলো ধুয়ে মুছে যা ভাতে ভাত চড়িয়ে দে মা। আমার কাজ আছে, আমি ওসব পারবো না। এত বড় ধুমসি মেয়ে। খবরদার, আজে বাজে কথা বলবে না। তুমি তো দাদাকে তাড়িয়েছো, এখন সামলাও। বাসন ধোয়া, রান্না করা, ঘর মোছা, এসব আমার দ্বারা হবে না। রান্না করে খেতে পাও তো খাও, নালে উপোস করে মরো। এই জমির বাচ্চাগুলোকে গপ্পে ধরেই আমি মহা পাপ করেছি। একটা যদি মানুষের মতো মানুষ হতো, তবু আমি মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। তুমি যাও তো পিসি, একটু বাসনগুলো ধুয়ে মুছে, ঘরদোর মুছে, ভাতে ভাত ছড়িয়ে দাও না। যাও যাও, অনেক বেলা হলো। কি বলছিস হেমা? আমি যাবো বাসন ধুতে? কেন পিসি? 15-16 বছর ধরে আমি মা কালীর পুজো করছি কাশিতে। হাজারখানেক শিষ্য আমার, আমাকে গুরুমা বলতেই অজ্ঞান। আর 2-4 মাসের জন্য তোদের বাড়িতে বেড়াতে এলাম, আর তুই আমাকে দিয়ে ঝিয়ের কাজ করাবি? পিসি ঠপিও না তো, কথা শুনে যেন অঙ্গ চলে যায়। বিয়ের পর তুমি ঝিয়ের কাজ করো না? পিসের মধ্যে তো তারই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তখন তুমি ঝিয়ের কাজ করো না? যদিও করে থাকি, সে কথা তুই বলবি? তুই পোড়া কপাল আমার, তুই আমার ভাইজি। ভগবান তোকে নয় সুদিন দিয়েছে, কিন্তু এত অহংকার ভালো নয় মা। এই অহংকারই হবে তোর পতনের মূল। দেখো পিসি, গেরস্তের বাড়িতে থাকলে একটু হাত পা নাড়িয়ে খেতে হয়। এতদিন তো বলিনি, আজ কাজের লোক নেই তাই বলতে হচ্ছে। আমার শরীরটা যদি ভালো থাকতো। আমি বাসন ধুতে যাবো মাসিমা। তুমি এক্ষুনি তো আর কাজের লোক পাচ্ছেন না। কথায় আছে টাকা দিলে বাঘের দুধ মেলে, কিন্তু একজন বিশ্বাসযোগ্য কাজের লোক মেলে না। তুমি ঠিকই বলেছো মা, কিন্তু লোকে কি বলবে? আসলে আগে শান্তুর সঙ্গে তোমার বিয়েটা হোক, তারপর তো সংসারের দায়ভার তোমাকেই দেবো। সে যখন হয় হবে, আজ রান্না বান্না না করলে উপোস করে থাকতে হবে, তাই না দিদিমা? হ্যাঁ হ্যাঁ, পোড়া পেট তো আর মানবে না। তুই যা ভাই, বাসনগুলো ধুয়ে দে, আমি আর তোর সঙ্গে একটু রান্নার জোগান দেব। আমি তো আর জানতাম না তুই আমার নাত বউ হবি। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। আমি তোর গতবর্ষে এটা দেখে যেতে চাই। কি আজে বাজে কথা বলছেন দিদিমা? আগে বিয়ে পাশটা করি, তারপর তো বিয়ে। মাসিমা, আপনি কাউকে বাজারে পাঠান, আমি বাসন ধুয়ে হেসেলে যাচ্ছি। খুব ভালো বল, খুব শান্ত শিষ্ট, লাজ লজ্জাও আছে। আমাদের শান্তির সঙ্গে খুব ভালো মানাবে বল। হ্যাঁ গো পিসি, খুব ভালো মানাবে। ঠিকই বলেছো, খুব শান্ত, খুব ঠিক। মা মা, শাক ভাজা উলু দাও, তোমার গুণধর ছেলে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। ও, হ্যাঁ? করাচ্ছি বিয়ে। লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেবো। কি ভেবেছো এই শয়তানের বাচ্চাটা? এতদিন ওই পাপিয়াকে কথা দিয়ে ঝুলিয়ে রেখে এখন আবার একটা অন্য মেয়ে সর্বনাশ করলো। তোর বাবা কোথায়? তাকে গিয়ে বল ওই বিষধর কাল ভুজঙ্গ যেন আমার বাড়ির চৌকাঠ না মারায়। হ্যাঁ। কি বলছিস মা? বংশের একমাত্র প্রদীপ? আরে রাখো তোমার বেদীপ। আমি যদি আগে বুঝতে পারতাম, ওই শয়তানের বাচ্চাটাকে আমি আতুর ঘরে নুন খাইয়ে মেরে ফেলতাম। ছি 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 ছি, কি করে আমি পাপিয়াকে মুখ দেখাবো? একটা বছর ধরে এই মেয়েটাকে ঝুলিয়ে রেখে এখন আবার একটা অন্য মেয়ের সর্বনাশ করলো। আসতে বল হেমা, পাপিয়াতে শুনতে পাবে। শুনে চলে গেলে আজ নিখাদ উপোস। তুমি শুধু তোমার গেলার কথাটাই ভাবছো বেশি, একবারও আমার মান সম্মানের কথাটা ভাব
নয়নের মতো, আর আমরা অবাঞ্ছিত। এবার দেখ কেমন লাগে। দিদিমা, মাসিমাকে বলে দেবেন আমি বাড়ি চলে গেছি। দেখো কাকিয়াদি, না লীলা, আমার কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। শুধু এই দুঃখ পাচ্ছি এই ভেবে একদিন আগেও আমি বুঝতে পারিনি তোমার দাদা আমার সঙ্গে অভিনয় করছে। তুই কি আর কিছুই বুঝতে পারিসনি? সেদিন তোরা একটা চারটে সিনেমার শো দেখে বাড়িতে এলি, কিছুই টের পাসনি? কি করে বুঝতে পারবো? তোর দাদা যে মস্ত বড় অভিনেতা, পেশাদার অভিনেতাকে হার মানিয়ে দেবে। কিন্তু এই একই রিক্সে দুজনে পাশাপাশি বসে এলাম। জিজ্ঞাসা করলাম বিয়েটা কবে করছো? ও হেসে বলল, তুমি এত তাড়া কিসে? আমি তো স্কুল ফাইনাল পাস করতে পারিনি, তুমি তো অন্তত পক্ষে বিয়ে পাস করো। মায়ের আদরে এই শয়তানটা আমার বাড়িতেও সবার আপত্তি ছিল। দাদা তো ভীষণ অসন্তুষ্ট। দাদা বলল, শান্তু চরিত্র ব্যক্তিত্ব নেই, ওর সঙ্গে বিয়ে হলে তো শান্তি পাবি না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। কোনোদিন কল্পনা করতে পারিনি শান্তু আমার সঙ্গে ছলনা কল্পনা করবে। আমি হেরে গেলাম শিলা, আমি জীবন যুদ্ধে হেরে গেলাম। কোন মুখে আমি দাদার সঙ্গে নিয়ে দাঁড়াবো? কোন মুখে মাকে বলবো শান্তু আর একটা মেয়েকে বিয়ে করে আমি যদি মরতে পারতাম এই লজ্জার হাত থেকে অহপতি হতে পেতাম। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যায় সত্যি কিনা, জানি না বলে যায় সত্যি কিনা, কপালে সবার সুখ শোনা, সবাই সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। এই 5 মাসে বাবার শরীরে অনেক উন্নতি হয়েছে সুভাদি। আগে বিছানা ছেড়ে নামতে পারতো না, এখন লাঠি ধরে হাঁটতে পারছে। দিদি কবে আসবে? দিদি তো কাল রাতেই এসেছে। হতভাগা ছেলে, সেটা আগে বলবি তো। আমি ভাবলাম দিদি বাড়িতেই আছে, বাপ ভাইয়ের কথা হয়তো ভুলেই গেছে। আচ্ছা সুভাদি, 5 মাস আগে স্থানীয় একটা কাগজে খবর বেরিয়েছিল বিখ্যাত ব্যবসায়ী ভুবন রায়ের প্রথম পক্ষের মেয়ে সিরাদাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির লোকেরা বলছে তার মৃত মায়ের আত্মা নাকি তাকে নিয়ে চলে গেছে। আমরাও তো তাই শুনেছি। ঘটনাটা তোমাদের পাড়ায়? না না, আমাদের পাশের পাড়ায়। আমাদের বাড়ি তার নাম তো শ্রীরাধা রায়। এই মরেছে, যাকে ভূতে নিয়ে গেছে সে হচ্ছে রায়বাড়ির শ্রীরাধা রায়। আর আমাদের বাড়ি তোমাদের বাড়ি যে কাজ করে সে তো রাধা, শুধুই রাধা, তাই তো? হ্যাঁ, কিন্তু রাধাকে জিজ্ঞাসা করোনি বাড়ি কোথায়, আপনজন কে কে আছে? প্রথম দিন খেতে বসে দিদি জিজ্ঞাসা করেছিল, কিছু উত্তর দেয়নি, শুধু কাজ ছিল। আমি বললাম, থাক দিদি, ও যখন বলতেই চাইছে না কি দরকার ওকে চাপ দিয়ে। সুপাতি যখন ওকে দিয়ে গেছে নিশ্চয়ই খারাপ লোক দিয়ে যায়নি। খারাপ কিছু দেখেছো? খারাপ কি বলছো সুপাতি? আমরা তো ওকে পেয়ে বেঁচে গেছি। ওর জন্যই তো বাবা এতটা সুস্থ হয়ে উঠেছে। ওর জন্যই দিদি 4 মাস দিল্লিতে
এটা যে কলিকাল। একটা প্রবাদ আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়ে গেলাম আমি। মরণ দশা। কি আশ্চর্য, তুমি বুঝতেই পারছো না। বুঝতে পারবো কি করে? আমি তো আর তোমাদের মতো অভিনয় করতে জানি না। আমার আগেই বোঝা উচিত ছিল তেলে আর জলে কখনো মিস খায় না। শুভাদি, শুভাদি, মাথা দিব্যি রইলো আমার, না খেয়ে যেও না। থাক দিদি, আমি নয় অন্য কোথাও কাজ দেখে নেব। উনি ঠিকই বলেছেন, এতদিন ধরে রাধাদি কাজ করছিল, উনি করুক। আচ্ছা তোরা কি একজোট হয়ে আমার শান্তি ভঙ্গ করতে এসেছিস? কাল তোকে কাজে আসতে বলেছি, কালকে থেকেই আসবি। রাধা কাজ করবে কি করবে না সে বুঝবো আমি। দিদি, দাদা ভাত বেড়ে বসে আছে, খেয়ে এসো। ওকে খেয়ে নিতে বল, আমার খিদে নেই, পরে খাবো। এইসব কথার কোনো মানে হয়? বললে ভাত বাড়ো, আমি আসছি। সুভাদি আবার কোথায় গেল? চুপ করে আছে যে। সুভাদিকে নাকি খেতে বলেছো? কোথায় গেল সে? এত কৈফিয়ত আমি দিতে পারবো না। কে কোথায় গেল আমি কি জানি। কাল থেকে আতর কিন্তু কাজে আসবে। আতর কাজে আসবে মানে? রাধা কি অপরাধ করলো? তুই কি আমার কাছে কৈফিয়ত চাইছিস? তুমি এত উগ্র মেজাজে কথা বলছো কেন? আমি জানতে চাইছি আতর কাজে আসবে, রাধা কি করলো? তাছাড়া রাধা তো কাজ ভালোই করছে, বাবাও খুশি ওর উপর। রিনিকে পড়ায় ভালো, এবারে ভালোই পড়ায়, এবারই পরীক্ষারই তার প্রমাণ। রাধার উপর তোর এত দুর্বলতা কিসে? ওর হয়ে ওকালতি করছিস কেন? ওকালতি নয় দিদি, একটা আশ্রয়হীনা গরিব মেয়ে প্রাণ পাত করছে আমাদের এই সংসারের জন্য, আর তাকে তুমি বিদায় করে দিয়ে। তোকে আমি সাবধান করে দিচ্ছি দীপু, আমি কি করব না করব, কাকে রাখবো কাকে ছাড়াবো সে বুঝবো আমি। আমার কথার মধ্যে রাগ গলাতে আসবি না। তোর এত বড় দুঃসাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস। দিদি, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সকালেই আমি চলে যাব। আপনি এক্ষুনি ভাত খেয়ে নিন। আমার জন্য ভাই বোনের মধুর সম্পর্ক তিক্ত করে তুলবেন না। আমি জন্ম দুর্ভাগিনী, 2 বছর বয়সে আমি মাকে হারিয়েছি। আমি যদি সোনাও মুঠো করে ধরি, ভাগ্যোদ্দেশে সেটিও ছাই হয়ে যায়। আমি কথা দিচ্ছি কাল সকালেই চলে যাব। তুমি যাবে না, এই বাড়িতেই থাকবে তুমি। স্মৃতি কিছু থেকে লাগবে কেন এদিকে আয়। কি হলো, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? ও রাধাদি, দিদি ডাকছে, যাও না, ভয় নেই, বকবে না। দিদি খুব ভালো, ঠিক মায়ের মতো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয়। দীপঙ্কর, তুই ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। তুই এবারে ঝিনস, তুই এবারে ভেলা মোর অদিষ্ট, সুখ শান্তি না পেলাম বাপের ঘরে, না পেলাম স্বামীর ঘরে। সুখের খোঁজে চলে এলাম এক বড়লোক ভাইজির বাড়িতে। দিদিমা, মাসিমা আছেন? আছেন বাছা। কেন মামি, মাসিমাকে খুঁজছো কেন? মাসিমা আমাকে ডেকে পাঠিয়েছে। শিলা নাকি ফেল করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ফেল করবে না? বই পড়ে কোনোদিন? নাচ গান হই হুল্লোড়, ওই টিভিতে ছোড়াছুড়িতে শেষ করে দিল। সবাই সিনেমার নায়িকা হতে চায়। তাই নাকি? হাসিস না বাপু, অঙ্গ জ্বলে যায়। ধুম ধারাক্কা হিন্দি রেকর্ড চালিয়ে 2 বোনে মিলে ঠিক ধেই ধেই করে নাচে।
দারুণ দেখাচ্ছেন দিদিমা, হেমা মালিনীও ফেল হয়ে যাবে। আপনি যা দেখাচ্ছেন আমি তা পারবো না। কি হচ্ছে কি হচ্ছে? বুড়ি ধুমসি ধেই ধেই করে নাচছো। তুমি কি কোনো লজ্জা শরম নেই তোমার? তুমি কি কচি খুকি? ছি 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 ছি। বলে যা, হতছাড়ি চোপা তো নয়, যারা পচা নর্দমা। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি পিসি। বলে যা, ভাগ্যিস ভোর রায়ের মৌটা মরেছিল, তাই তো তোকে বিয়ে করেছিল, নাহলে দোষ ভরে কেউ মেয়ে দেয় নাকি? তাই তো বিয়ালে ভাগ্যে শিখে ছিঁড়ে গেল। তুই আমার মুখ খোলাস নি হেমা, বুঝলি? আমি না হাটে হাড়ি ভেঙে দেবো। উফ, এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। শান্তি করছিস? লক্ষ্মী চারি কাল লাগেনি? তুই কি কাউকে খান্তি দিয়েছিস? তুমি চুপ করবে বেশি। তোর বরটাকে তুই তো ভেড়া বানিয়ে রেখেছিস। তোর চোপার বয়সে কেঁচে হয়ে থাকে। নিপার ভালো মেয়ে রাধা শ্বাস চড়ে রাহা কাটতো না, তাকেও তুই দাঁড়ালি হারাম যাচ্ছি। একটা মাত্র ছেলে, সে নয় নিজের পছন্দে বিয়ে করে রেখেছে, তাকেও তুই দাঁড়ালি। জীবনে তুই শাস্তি পাবি না। ভগবানের শুষ্ক বিচারে তোর শাস্তি হবে হবে হবে। ঘাট ধরে বাড়ি থেকে দূর করে দেবো। ভাবলাম বাপের বোন, স্বামীটা নিরুদ্দেশ, ছেলে মেয়ে নেই, শেষ বয়সটা থাকুক আমার কাছে। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন মাসিমা? তুমি কি ওদের দুজনকে পড়াবে মা? নীলা কি ফেল করেছে? না না, মানে অঙ্ক আর ইংরেজিতে লীলা ব্যাক পেয়েছে, আর শিলা সব বিষয়ে ফেল করেছে। তুমি বলো না, কোনো মানে হয়? তিনটে মাস্টার রেখেছি, যদি পাস করতে না পারে, না, ওদের আমি বিয়ে দেব। আচ্ছা মা, তোমার কাছে কি কোনো ভালো পাত্র আছে? তা আমি প্রচুর দেব দেব। পাত্র একটি আছে। কি করে? ডাক্তার, সংসার ছোট, মা ছাড়া আর কেউ নেই। তা দেখতে শুনতে কেমন? চেহারাটা দারুণ, সিনেমার হিরোর মতো দেখতে, তবে চাহিদা অনেক। তা কিরকম চাহিদা? ওর মা বলছে ছেলে চাকরি করবে না, প্র্যাকটিস করবে চেম্বারে বসে, সঙ্গে থাকবে ওষুধের দোকান। সোনা দানা চাইছে না, লাখ 5 টাকা দাবি করছে। দেব দেব, 3, 4, 5, 6 যা লাগে তাই দেব। কিন্তু ওরা শিলাকে কি পছন্দ করবে? পাত্র ডাক্তার, আবার বলছে সিনেমার হিরোর মতো দেখতে। শিলা তো দেখতে সুন্দরী নয় না। সেবার আমার, ওরা তো আর আহামরি সুন্দরী মেয়ে চাইছে না, চলনসই হলেই চলবে। আমি বলছি শিলাকে ওদের পছন্দ হবে। আমি রাজি, তুমি আসতে বলো ওদের। 5 লাখ টাকা তো ও এমন কিছু নয়। আজ বিকালে নিয়ে আসতে পারবে? তা আপনি যদি বলেন নিয়ে আসবো। তাহলে চলো মা, তোমার মেসোর সঙ্গে তাহলে একটু আলোচনা করে আসি। একটাও রিক্সা নেই, মরেছে খচ্চরগুলো। যাই বলিস দিদি, তোর ভাবি বরটা না কি দারুণ দেখতে। ডাক্তারি না পাস করে যদি সিনেমায় নামতো, দারুণ নাম করতে পারতো। ইচ্ছা ছিল ওর সঙ্গে দেখা হলে ওকে একটা উপদেশ দেব। উপদেশ? তুই কি রে দিদি, গাছে না উঠেই এক কাঁদি। আগে তো বিয়ে হোক, তারপরে নাই কানে মন্ত্র দিবি। তোকে যে পছন্দ করেছে আমাদের 14 পুরুষের হাত। শোন, এখনো বিয়ের 1 মাস বাকি। আর কাল ওকে বলবো, ওর সঙ্গে দেখা হলে ওকে বলবো ও যেন গাড়ির দাবি করে মায়ের কাছে। গাড়ি মানে মোটর বাইক? না, মারুতি গাড়ি। তুই কি বলছিস দিদি? তার তো অনেক দাম। খবরদার লীলা, এই কথা যেন মায়ের কানে না যায়। চল হেঁটে চলে যাই, রিক্সা পাবো না। আয়। 1 ঘন্টা ধরে তোমার জন্য পথের মাঝে চুপ করে দাঁড়িয়ে আছি। কেন? না তো। তুমি আমার উপর রাগ করে আছো? না তো। দেখ, দেখো সুভাষিনী, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি আমার উপর ভীষণ রেগে আছো। না না, রাখবো কেন? আমি বস্তির
অশিক্ষিত মেয়ে আর তুমি গেজেটেড অফিসারের বউ। শুধুমাত্র পথের পরিচয়, তাও দীর্ঘদিনের নয়। আমার কি অধিকার আছে তোমার উপর রাগ করবার? দয়া করে বন্ধুত্ব করেছিলে, ভুল বুঝতে পেরে সরে গেছো। ভুল ভুল বুঝেছো তুমি। আমি বলেছি রাধাকে ঝিয়ের কাজে রাখবো না, তার অর্থ কি ওকে তাড়িয়ে দেব? 5 মাস যে মেয়েটি একটা পয়সা না নিয়ে সংসারে প্রাণপাত করেছে, আমার অসুস্থ বাবাকে সুস্থ করেছে, বাবার মুখে হাসি ফুটিয়েছে, তুমি কি করে ভাবলে তাকে বাড়ি থেকে বিদায় করে দেব? ওকে ঝিয়ের কাছ থেকে সরিয়ে দীপুর সঙ্গে বিয়ে দেব। ওই কথা চিন্তা করেই দিল্লি থেকে এসেছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমাকে ক্ষমা করো দিদি, সত্যি আমি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই। আসলে আমি তো মুখ্য, লেখাপড়া জানি না। বলো, তুমি আমায় ক্ষমা করেছো? তোমাকে ভালো না বাসলে রাস্তার মাঝে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম? কথাটা শোনো। কাল দীপুর সঙ্গে রাধার রেজিস্ট্রি ম্যারেজ হবে, তুমি সাক্ষী হিসাবে থাকবে। কাল আর কাজে বেরোবে না, সকাল 9টার মধ্যে আমার বাড়িতে চলে আসবে। আমি ভুল শুনছি না তো? সত্যি তুমি জমের বাচ্চাকে ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে? শোনো দিদি, দীপুর সঙ্গে বিয়েটা হয়ে গেলেই তুমি একটা উকিলের চিঠি দেবে ভাসুরের নামে। উকিলের চিঠি কেন? রাধার বাবাকে রাধার মাতামহ ঘর জামাই করেছিল, বাড়ি বিষয় সম্পত্তি সবই তো পাবে রাধার মায়ের নামে লিখে দিয়েছিল। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, উকিল বলল মায়ের অবর্তনে মেয়েই হবে সমস্ত সম্পত্তির মালিক। কিন্তু ওরা তো পথের ফকির হয়ে যাবে। আমি তো তাই চাই। দুঃখ কষ্ট কি জিনিস সেটা মর্মে মর্মে বুঝুক ওই হেমাঙ্গিনী রায়। কিন্তু তোমার ভাসুর ভুবন রায়, তার কি দোষ? দোষ নেই বলছো? 5-6 মাস মেয়ের খোঁজ নেয় না? তা অবশ্য ঠিক। বাড়ির লোকে বলেছে মৃত মা এসে ওকে নিয়ে গেছে। লোকটা তাই বিশ্বাস করলো, একবারও জানার চেষ্টা করলো না রাধা বেঁচে আছে কি মরে গেছে। এমন অমানুষ বাপ দেখেছো কখনো? চলো থানায় একটা খবর দিয়ে দেব। রাধার সঙ্গে আমার একমাত্র ভাই দিবঙ্কর চৌধুরীর রেজিস্ট্রি ম্যারেজ আগামীকাল। কিন্তু দুজনেই সাবালক, দরকার হলে ওদের থানায় হাজির করে দেব। তারপর কপাল বুঝলে দিদিমা, কপাল সবই পোড়া কপালের ফের। সুখ শান্তি চাইলেই তো হবে না, বিধাতা যদি কপালে দুঃখ লিখে থাকে তাকেও খণ্ডাতে পারবে না। একেবারে খাঁটি কথা বলেছিস ভাই। কাশিতে আমার একটা আশ্রম ছিল, হাজার হাজার লোক আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়তো। মাটির টানে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলাম। এখন না ঘরকা না ঘাটকা। তুমি তো কাশির কথা বলছো, আমার নিজের চোখে দেখা। যেখানে আমি কাজ করতাম, আমি ছেড়ে দেওয়ার পর একটা মেয়ে এলো, তার নাম রাধা। হ্যাঁ, রাধা? রাধার কথা বলছিস তুই? হ্যাঁ গো দিদিমা, তিনকুলের মেয়েটার কেউ নেই, দেখতে শুনতে অবস্থায় খুব ভালো। মালকিনের ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। কি বলছিস? বাড়ির ঝিয়ের সঙ্গে মালকিনের ভাই বিয়ে হয়ে গেল? তাই তো হলো, 7-8 দিন আগে কাগজে সই করে বিয়ে হয়ে গেল। কর্তা স্কুল মাস্টার, 15-20 হাজার টাকা মাইনে পায়। তাদের আমি কালকে বউ দেখতে গেলাম, পাত্র ছোট বোনটা বলল রাধা নাকি বিরাট বড় লোকের বৌমা, বাড়িতে সৎ মা জ্বালা যন্ত্রণা দিত, তাই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল। তাহলে তো এই বাড়ির রাধা। মেয়েটা বেঁচে আছে? আমি ভেবেছিলাম কবে ভূতে নিয়ে চলে গেছে। কি বলছো দিদিমা, এই বাড়ির রাধা? এই বাড়ির কথা ভুবন রায়ের প্রথম পক্ষের মেয়ে রাধা। সৎমা মারধর করতো, তাই ওর মা ভূত হয়ে ওকে নিয়ে চলে গেল। ওরা আসছে, আমি চলি। বলছি তো দেবো দেবো দেবো। জামাই যখন দাবি করেছে
দিলে দামি গাড়ি দিতে হবে। আরে বাবা বলছি তো দেবো। বিকালে বেরোবো তোর বাবাকে নিয়ে, দেখে আসবো কোনে গাড়িটা। হেলা হেমা, রাধাকে ভূতে নিয়ে যায়নি রে। আতর বলছিল ওদের পাড়ায় নাকি রাধার বিয়ে হয়েছে। কি বলছো তুমি? বিয়ে হয়েছে? আতর তো তাই বললে রে। বেঁচে আছে তাহলে? যাই হোক, পা বিদায় হয়েছে তাতেই আমি খুশি, আমার আর কোনো দায় নেই। মা, রাধার মায়ের গয়নাগুলো কোথায়? আলমারিতে আছে। কেন? আমি নিয়ে যাব। তুমি না বলতে পারবে না। 5 লাখ টাকা পাচ্ছে তোমার জামাই, তারপর মারুতি গাড়ি, আর আমি বুঝি কিছুই পাবো না? আরে বাবু বলছি তো, তুই পাবি বাবু পাবি। তুই তো আর ঘুটে গরুনের পেটে জন্মাসনি, তুই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস। তোর বিয়েতে এমন জাঁকজমক করবো সবাই শহরের লোক চমকে যাবে। ছেলের বিয়েতে তো লোকে জানতেই পারলো না, সেই আনন্দটা এবার তোর বিয়েতে আমি পুষিয়ে নেবো। বুঝলি, পুষিয়ে নেবো। মা, তোমার বড় মেয়ের বিয়েতে জল ঢেলে দিয়েছে রাধা। দিদির বিয়ে বোধহয় হচ্ছে না। কি আবল তাবল বকছিস তুই? বিয়ে হচ্ছে না মানে? ঘরে গিয়ে দেখো, এক উকিল এসেছে আর বাবা আমাকে এই চিঠিটি দিল। উকিলের চিঠি? হ্যাঁ, উকিলের চিঠি। উকিল লিখেছে, আমার মক্কেল শিরাদা চৌধুরীর মায়ের নামে যে বিষয় সম্পত্তি, দোকান, ব্যাংকের টাকা আছে, আপনি বেআইনি ভাবে মায়ের সম্পত্তি থেকে আমার মক্কেলকে বঞ্চিত করার চক্রান্ত করেছেন। হ্যাঁ, আরো লিখেছে, তবে শোনো, তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এমনকি তার খোঁজ খবর পর্যন্ত নেননি। আপনি যদি 7 দিনের মধ্যে আদালতে হাজির না হন, আমার মক্কেল আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। মামার বাড়ির আবদার? সম্পত্তি ফেরত দেবো? সেটা আমার ওই চালতা মুখের মুখে। তুমি এখানে না বলে বাবার কাছে যাও। বাবার কাছে এক উকিল বাবু বসে আছে, যা বলবার সেখানে গিয়ে বলো। বলবো তো, নিশ্চয়ই বলবো। আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। বিষয় সম্পত্তির অধিকার আমি কোনোদিন ছাড়বো না। দেখি ওই জমের বাচ্চা কি করে সম্পত্তির ভাগ পায়। ওরে হেমা, দাঁড়া রে দাঁড়া। আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো। শয়তানি বাচ্চা, জমের বাচ্চা আমার এইরকম অবস্থা করলো, আমি স্বপ্নেও ভাবিনি। জমের বাচ্চা হাতে পায়ে কুষ্ঠ হবে, মুখে রক্ত পড়বে। বিয়েটা হলো কার সঙ্গে? দীপঙ্কর চৌধুরীর সাথে। সেই দীপঙ্কর চৌধুরী যাকে তুই বলেছিলিস তোমাকে স্বামীর অধিকার নয়, তোমাকে পদসেবার অধিকার দিতে পারে। হ্যাঁ, বেশ করেছি। কি আছে ওর? কোনো ব্যক্তিত্ব আছে? দিদি যদি বলে দাঁড়িয়ে থাকে তাহলে তাই থাকবে। পশু ডাক্তারের ভাবি ডাক্তারের যা গ্ল্যামার আছে তা 1% দীপঙ্করের নেই। তাহলে তুই ওই গ্ল্যামার ধুয়ে জল খা। 7 মণ তেলও পড়বে না আর রাধিকাও নাচবে না। এক হতে পারে, রাধাদি যদি তোকে দয়া করে আপোষে মিটিয়ে নিতে চায়, নালে তোর বিয়ে চিত্তি। আমি যাবো ওই শয়তানির বাচ্চাকে খোসামত করতে? কখনো যাব না। তাই বলে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, যত টাকা লাগে তত খরচ করব। বায়া সম্পত্তির দখল নেয়। ওরে ওলো চালতামুখী জমের বাচ্চা, তোর চোপা বন্ধ কর। দীপঙ্করের দিদিকে তো দাদাকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলাম, চালতামুখী আসেনি। বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার বোন দীপঙ্করের পায়ে না ধরে ক্ষমা চাইছে, সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। দেখো মা, তোর কাকা বলছিল সুভাষিনীর সঙ্গে নাকি দীপঙ্করের দিদির খুব পিড়িত। বললে তোমার ছোট জায়ের সঙ্গে ওই মহিলা নাকি এক পেরান এক আত্মা। জানা, সুভাষিনীকে ডেকে নিয়ে আয়। কিন্তু মা, আমি ওর সঙ্গে কথা বলি না ঘেন্নায়। আমি যাচ্ছি মা, ছোট কাকিমাকে ডেকে আনতে। উনি মানুষ হিসাবে খারাপ নয়, তোমরাই তো ওনাকে দূরে সরিয়ে রেখেছো। লীলা তো ডাকতে গেল, কি জানি চালতামুখী আবার আসবে কিনা। চালতামুখী এসেই গেছে। হে বাবা, তুমি চালতামুখী হতে যাবে কেন? যে তোমাকে চালতামুখী বলে সে তো নিজেই চালতামুখী গো। ভনিতা ছেড়ে কি বলবে তাড়াতাড়ি বলো, আমায় কাজে যেতে হবে। দেখ ছোট, তুই আমার আপনজন, জল কেটে কে দুভাগ করা যায় বল? তোর স্বামী আমার ওনার মায়ের পেটের ভাই। ওসব নকশা মারার কথা না ছেড়ে আমাকে কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো। সুভাষিনী, জন্ম থেকে মেয়েটা দুঃখের নদীতে সাঁতার কাটছে। তুমি কথায় কথায় বলেছো
সতীন গাথা। কোনো কাজে একটু ভুল হলেই জমের বাড়ি পাঠিয়েছো। কথাই বলে যার সিল তার নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। একটা কথা মনে রাখবে, ভগবানের বিচার নিত্যি মাপা। ছোট দিদি, আজ তুমি বিপদে পড়ে আমায় আপনজন ভাবছো, কিন্তু যেদিন এই রায়বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে আপনজন ভেবেছিলাম। তাই 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 আমি রাধির কাছে নিয়ে যাব, নিজে কিছু বলবো না, যা বলার তোমরাই বলবে। আজ আমি চলি, কাল সকালে তৈরি থেকো। আর হ্যাঁ, শিলা আর পিসিমাকে সঙ্গে নিও। তাই বলবো, একেই বলে বরাত। চাচা মুখিটা ওই মাস্টারের সঙ্গে কতই না সুখে আছে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। কাজল দিদির সঙ্গে কথা বলতো। তাছাড়া শিলা তোমায় অপমান সূচক কথা বলেছে, তা তোমায় ভুলে গেলে তুমি? কি হবে পুরানো কাসন্দি ঘেটে, তাতে তো তিক্ততাই বাড়বে। আমার অনুরোধ রাধা, তুমি পুরানো কথা সব ভুলে যাও। ভুলে যাও বললেই ভোলা যায় না। তিলে তিলে ওরা আমার মনটাকে খুন করেছে। জ্ঞান হওয়া অবধি ওদের মুখে শুনিনি একটাও সহানুভূতির কথা। আমিও তো মানুষ, একটা নিষ্পাপ কাঠের পুতুল তো নই। আহ আহ, জ্বলে গেল চোখে কি পড়েছে? আহ আহ, জ্বলে গেল। কি পড়েছে? আহ, কি পড়েছে চোখে? কি পড়েছে? ছাই পড়েছে তো। জ্বলে গেল কড়কড় ওই করছে কিছুই তো। তো দেখতে পাচ্ছি না। কিন্তু কড়কড় করছে, ভালো করে দেখো না। সত্যি বলছি, কিছুই পড়েনি। থাকবে কি করে? কিছুই তো পড়েনি। মিথ্যে কথা বলেছিলাম। মিথ্যেবাদী শয়তান, আর যদি কাছে ডাকার কোনোদিন আসবো না। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো বলছি। মনের কথা মনে যত খুলে কি বলা যায়? সবাই বলে প্রেমের পথে কাটার আগে বার। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। কাজল করে রাখবো আমার, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো আমায়, রাখবো আমার চোখের কোণে। রাধা, তুই ভিতরে যা। শোনো দিদি, মনে হয় মা এসেছে। বিশেষ আপত্তি আমার চাই না। শিলা যদি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা না চায়, আমি কোনো সমঝোতাই যাচ্ছি না। তোরও কি এই অভিমত দীপু? দেখো দিদি, শিলা আমাকে অপমান করেছে ঠিকই, এইসব কথা আমি ভুলে গেছি, কারণ মেয়েটা মূর্খ। রাধা যদি বিষয় সম্পত্তির ভাগ না চাই, তাহলে আমিও চাই না।
আমার চাকরি আছে, বাবা প্রভিডেন্ট ফান্ডের টাকাও আছে, তাই নেই আমি সন্তুষ্ট থাকতে চাই। বাবা বাবা দীপু, আমি তোমার শাশুড়ি, মানে সৎ শাশুড়ি। আপনার যা বলবেন আমার দিদির কাছেই বলবেন, কারণ দিদি আমার গার্জেন। আপনারা আসবেন, আপনাদের খবর দেওয়া উচিত ছিল। একটু বাদে আমরা সিনেমা দেখতে বেরিয়ে যাব। এই ছোড়া শোন, কি উনি তোর শাশুড়ি, তুই স্বীকার করিস ছাই না করিস, উনি তোর বউয়ের সৎ মা। হ্যাঁ, তা কি হয়েছে তাতে? পেন নাম করেছিস? তুই নাকি মাস্টারি করিস? তোর যদি শিষ্টতা সৌজন্য না থাকে, ছাত্রদের কি শেখাবি? পেন নাম কর, পেন নাম কর হতভাগা। থাক বাবা থাক, রাজ রাজেশ্বর হও, লক্ষ্য বাজার পরমায়ু হোক তোমার। ওকে ওকে আমার পেন নাম করবো? মরণ দশা, ও তো ছোট শালিকা। তাতে কি হয়েছে? উনি তো একদিন ওরা নিজেই পদসেবার অধিকার দিতে চেয়েছিলেন, আজ বাড়িতে পদযুগল নিয়ে এসেছে আমাকে ধন্য করতে। আমার উচিত নয় সুবাদী ওর মনোবাঞ্ছনা পূর্ণ করে দিতে? তবে এমনি এমনি আসেনি, দায়ে পড়ে আসতে বাধ্য হয়েছে। কি তাই তো শালিকা? আসি শাশুড়ি মা, খুড়ি, সৎ শাশুড়ি মা। এইসব কথা শুনবার জন্য তুমি আমাকে নিয়ে এলে মা? এই অপমান আমি কি করে সহ্য করব? আমার মরে যাওয়া উচিত, আমার মরে যাওয়া উচিত। চুপ কর শয়তানি জমের বাচ্চা, অপরকে যখন অপমান করিস তখন মনে থাকে না শয়তানি? থাক মাসিমা, ও ছেলে মানুষ। মা সুজাতা, তোমরা উকিলের চিঠি পাঠিয়েছিলে? আমিও এক উকিলের সঙ্গে পরামর্শ করেছি। আইনত সম্পত্তির মালিক রাধাই, কিন্তু এতদিন ধরে বিষয় সম্পত্তি তো আমি রক্ষা করেছি বলো, তাই আধা আধি একটা বকরা করে নিলে কি ভালো হতো না? সাপও মরল না, না লাঠিও ভাঙলো না, না কি বলিস শুভা? আমি তো তোমায় কালই বলেছি আমি কিছু বলবো না, যা বলবার তোমরাই বলবে। ওমা সুজাতা, একটু ভেবে দেখো না, আমার মেয়ের বিয়েটা তো ভেঙে যাবে। বিয়ে হবে। হ্যাঁ, হবে বিয়ে? হবে, তবে একটা শর্তে। বলো মা, কি শর্ত? শিলা যদি রাধার পায়ে ধরে ক্ষমা চায়। 100 বার চাইবে, 1000 বার চাইবে, বড় দিদি তার কাছে ক্ষমা চাইবে, এতে লজ্জার কিসে? রাধা আয় তো মা একবার, রাধা আয় মা, যা পড়ার মুখী দিদির কাছে গিয়ে ক্ষমা চা। আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি, ছোট বোন বলে আমাকে ক্ষমা করে দে। না না, আমার পায়ে হাত দিতে হবে না, যাকে তুই অপমান করেছিস তার কাছে তুই ক্ষমা চেয়ে নে। যে দুঃখ কষ্ট তোরা আমাকে দিয়েছিস তার আমি প্রতিশোধ নিতে চাই না। সম্পত্তি তোদেরই থাকবে, বিশেষ সম্পত্তি আমার কোনো লোভ নেই। তার চেয়ে মা তোর অর্ধেক আর আমার খোকার অর্ধেক। না মা, সম্পত্তি তোমাদেরই থাকবে, দিদিরও ইচ্ছা নেই। তোমার জামাই বলেছে সম্পত্তির ভাগ তুমি নেবে না। আর বাবা বাবা দীপঙ্কর, বাবা দীপঙ্কর, সত্যি তোমার তুলনা হয় না। কি বলছেন মাসিমা? তুমি ছেলে তো নয়, সোনার টুকরো। এদিকে এসো বাবা, শিলা তোমার কাছে ক্ষমা চাইবে। না থাক, ওতে আবার লজ্জা কি বাবা? ও তোমার ছোট শালি। থাক না মা। না বাবা, লক্ষ্মী ছাড়ি জমের বাচ্চা অনেক কষ্ট দিয়েছে তোমার, তার পেরার চিত্র করতে হবে না তাকে? তা 10 জনের সামনে ওকে মাথা নত করে বলতে হবে, আপনি আমাকে ক্ষমা করুন জামাই বাবু। শিলা চলে আয় বলছি, চলে আয়। থাক শিলা, যথেষ্ট হয়েছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি হয়েছি। কি ছোট শালিকা, এবার খুশি তো? ক্ষমা করেছি বাবা দীপঙ্কর, আমার শিলাকে ক্ষমা করেছে। শোনো সুজাতা মা, সুভাষিনী তুইও শোন। লুকিয়ে লুকিয়ে আমার বড় মেয়ের বিয়ে দিয়েছো তোমরা, কাগজের বিয়ে। এবার আমি দুই মেয়ের মহা সমারোহে বিয়ে দেবো। লোকে বলবে কার বিয়ে হচ্ছে, সবাইকে আমি শুনিয়ে শুনিয়ে বলবো রায়বাড়ির রাধার বিয়ে হচ্ছে। তখন আমি নাচবো আর গাইবো,
লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে